হ্যালো 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 ওয়েলকাম। তো আজকে আমি 2005-এ রিলিজ করা একটি ব্রিটিশ হরর ফিল্ম নিয়ে কথা বলবো, দ্য ডিসেন্ট। তো সিনেমাটি আমি গতকাল রাতে দেখলাম। রিসেন্টলি টম হিডলস্টনের একটা ইন্টারভিউ এসেছে জশ হরওয়িটজের চ্যানেলে, এবং সেখানে টম হিডলস্টনের সিনেমাটির কথা উল্লেখ করেছিলেন। সেখান থেকে আমি জানতে পারলাম এবং সেখান থেকে আমি সিনেমাটি দেখতে গেলাম। এক কথায় বলবো আনএক্সপেক্টেড। সিনেমাটা যথেষ্ট ভালো সিনেমা, এবং এতটা ভালো সিনেমা হবে আমি সেটা এক্সপেক্ট করিনি। হরর ফিল্ম, কিন্তু টিপিক্যাল কনজিউরিং টাইপের হরর নয়। গল্পটা বেসিক্যালি এই যে একটা মহিলা গ্রুপ অফ গার্লস তারা যাচ্ছে কেভ এক্সপ্লোর করতে, এবং সেখানে গিয়ে তারা আটকা পড়ে যাচ্ছে। ব্যাস, এর বাইরে আমি কিছু বলবো না। আমি চাই আপনার সিনেমাটা দেখতে যদি হয় বেশি কিছু না জেনে দেখতে যান, কারণ সেটাই সব থেকে বেশি ভালো হবে। স্ক্রিন প্লে, সিনেমাটা স্ক্রিন প্লে কিন্তু যথেষ্ট ভালো লেখা। লো বাজেট ফিল্মটার পুরোপুরি ফোকাস হররটার উপরে। কেভে অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে একটা পার্ট আছে, সেই পার্টটাও দেখানোর পিছনে একটা কারণ আছে, কিন্তু সেটা আরেকটু এক্সপ্লোর করলে আমার মনে হয় ভালো হতো। সেই পার্টটা খুব বেশি এক্সপ্লোর করেনি, কিন্তু সেটা আবার খুব এক্সপ্লোর করতে গেলে সিনেমাটা তখন আবার একটু ড্র্যাগিং হয়ে যেত। সিনেমাটা 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, আরও বেশি ড্র্যাগ হয়ে যেত যদি ওই পার্টটাকে বেশি এক্সপ্লোর করতো। কিন্তু ওখানে একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটা পরবর্তীকালে একটু প্লে আউট হয়, যেটা একটু আমার মনে হয় ওটা দরকার ছিল না। ওটা অন্যভাবেও জিনিসটা করা যেত, ওই অ্যাঙ্গেলটা ওভাবে দেওয়ার দরকার ছিল না। কিন্তু তার বাইরে স্ক্রিনটা কিন্তু যথেষ্ট ভালো। কেভের মধ্যে যখন তারা ঘুরছে, কেভের মধ্যে যখন এক্সপ্লোর করছে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে লেখা। এবং হররের যে জাম্পস্কেয়ারগুলো আছে সেখানে ডিরেকশন ভালো। বেশ কিছু জাম্পস্কেয়ার শুরু থেকে শেষ অবধি বেশ কিছু জাম্পস্কেয়ার আছে, সেগুলো আনএক্সপেক্টেড এবং কাজ করে, ওয়ার্ক করে জাম্পস্কেয়ারগুলো। আমার বেশ কিছু জায়গাতে ভয় না লাগলেও গায়ে কাঁটা দিয়েছে। এবং সিনেমাটোগ্রাফি, কেভের মধ্যে যে সিনগুলো শ্যুট করা, তার যে লাইটিং, শুধুমাত্র ক্যারেক্টার্সগুলো মাথায় হেলমেট এবং তাতে হেডল্যাম্প, সেই আলোতে শুধু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে সেইতে কিছু অসুবিধা হয়, কারণ অ্যাকচুয়ালিতে কী হচ্ছে সেটা বোঝা যায় না, কারণ হেডল্যাম্পের বাইরে আর কোনো আলো নেই, এবং ওইটা একটু দেখতে অসুবিধা হয়। কিন্তু সেই জিনিসটা এতটা রিয়েলিস্টিক বানিয়ে এবং এতটা ইমার্সিভ করে দেয় সিনেমাটাকে, যে মনে হয় যে না আমরা ওই কেভের ভিতরে অ্যাডভেঞ্চার করতে গেছি। ওই ব্যাপারটা সিনেমাটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং সিনেমাটা তো অনেক লো বাজেট একটা ফিল্ম, কোনো বড় প্রোডাকশন না, কোনো বড় অ্যাক্টার, কোনো বড় ডিরেক্টর কেউ নেই। তাই আমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট সিনেমাটা ওইটাই, যে সিনেমাটোগ্রাফি, যেটা এত ইমার্সিভ ফিল হয় যে মনে হয় যে আমি কেভের মধ্যে বসে আছি। এবং সিনেমাটা বিজিএম খারাপ না, বিজিএম খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু মানে নোট করার মতো কিছু না। তবে হ্যাঁ, বিজিএম ভালো। লাস্টের দিকে যখন ফাইনালের দিকে মানে ক্লাইম্যাক্সের দিকে যেখানে গিয়ে একটা বিজিএম আছে, সেই জায়গাগুলো বিজিএমগুলো খুব সুন্দর। একটা হোপফুল বিজিএম, যে জায়গাটা বাজছে শেষের দিকে কি, সেগুলো খুব ভালো মানে কাজ হয়েছে। এডিটিং যদি বলতে হয়, এডিটিং ঠিকঠাক আছে। এডিটিংয়ে খুব একটা এক্সট্রা হরর ফিল্ম এবং 1 ঘন্টা 40 মিনিটের ফিল্ম, টাইট ফিল্ম, কোথাও ড্র্যাগড ফিল হয় না। শুরুর যে পার্টটা আছে সেই পার্টটা দেওয়ার পিছনে যেমন বললাম একটা কারণ দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে হ্যাঁ এই পার্টটা প্লে আউট করছে, কিন্তু সেই পার্টটা না দিলেও যে সিনেমাটা খুব মানে হতো তা নয়। তবে সেই পার্টটা যে দিয়েছে সেটার একটা মানে এন্ডে গিয়ে একটা ক্লোজার দেওয়ার চেষ্টা করেছে, ওই জিনিসটা ভালো ছিল। কিন্তু সেটা ছাড়াও যে সিনেমাটা হতো না তা কিন্তু নয়, সেটা ছাড়াও সিনেমাটা কিন্তু ওয়ার্ক করে যায়। এবং বাকি সব কিছু সিনেমাটাতে যথেষ্ট ভালো, আনএক্সপেক্টেড যেটা বললাম। এবং সিনেমাটাতে হরর পোর্শনটাও অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করে। যে সিনগুলো আছে, এবং যেহেতু কেভের ভেতরে হেডল্যাম্প ছাড়া কোনো আলো নেই, তাই জিনিসটা অ্যাকচুয়ালিতে আরও বেশি ভয়ঙ্কর লাগে। তার বাইরে কিছু আলো আছে, এমন না যে শুধু হেডল্যাম্প আছে, যেমন অর্থাৎ মানে কিছু জায়গাতে তারা ফ্লেয়ার ইউজ করেছে, সে ফ্লেয়ার আছে, এবং সবুজ এক ধরনের স্টিক হয়, যেটা কেভে যারা যায় তারা ইউজ করে, সেই জায়গাগুলো সেগুলোতে আছে, এবং সেগুলো খুব ভালোভাবে করা হয়েছে। সিনেমাটা লো বাজেট কোনো জায়গাতে কিন্তু মনে হয় না। এবং যেহেতু কেভের ভেতরে এই ইমার্সিভ ফিলিংটা আসছে, তাই জন্য আরও সিনেমাটার যে বাজেটের রেস্টুরেন্টটা সেটা চোখে ধরা পড়ে না। এবং হরার পার্টটা অনেক ভালোভাবে শ্যুট করা। কিছু জিনিস আছে যেটা ড্রব্যাক, সেটা হল মানে সিনেমাটির খারাপ দিক, ফ্লস, সেটা হলো যে সিনেমাটাতে মানে কিছু শেষের দিকে গিয়ে মানে কিছু এমন জায়গা দেখা যেগুলো একটু হয়তো প্রথম লেভেলে একটু মানে গ্রাউন্ডেড অতটা না, মানে একটু লাগতে পারে, যে এটা একটু সুপারফিশিয়াল হয়ে গেল, ঠিক আছে। বা সেই যে ব্যাপারটা, সেটাকে আমরা আগে থেকে একটু ব্রেড ক্রামস ছড়িয়ে দিয়ে গেলে ভালো হতো। পরবর্তীকালে যখন মানে কেভ এক্সপ্লোর করতে করতে একটা জিনিস যখন হয়, আমি স্পয়লার দিতে চাইছি না, একটা জিনিস যখন হয় তা সেইটাকে একটু হালকা করে যদি আগে এক্সপ্লোর করা যেত তাহলে ভালো হতো। কিন্তু যেহেতু কেভটাকে ওরা দেখাতে চেয়েছে যেটা আনএক্সপ্লোর্ড, কেউ এক্সপ্লোর করেনি, তাই জন্য ওই মিস্ট্রিটা আরও আনএক্সপেক্টেডলি চলে আসে। কিন্তু তারপর যখন ধীরে ধীরে এগোতে থাকে,
একটু কিছু জায়গাতে মানে এটা একটু সুপারফিশিয়াল লেভেলে চলে যাচ্ছে, বাট ঠিক আছে, সিনেমাটা ওয়ার্ক করে। কোথাও যে খারাপ লাগছে, খুব বাজে লাগছে তা কিন্তু নয়। দু একটা জিনিস আছে, দু একটা যেগুলো আমার একটুখানি অদ্ভুত লেগেছে, যেমন প্রোটাগনিস্ট একটা ডিসিশন নেয় শেষের দিকে গিয়ে, ওইটা আমার বড্ড মানে ওটা মানে ঠিক আছে বোঝা, মানে ওই যে বললাম শুরুতে একটা ব্যাক স্টোরি আছে, সেটা কি ওখানে পে অফ হচ্ছে, কিন্তু ওই ডিসিশনটা একটু ইলজিক্যাল লাগছে। ওই পয়েন্টটা দাঁড়িয়ে ওই ডিসিশনটা নিয়ে আর কি মানে খুব ইয়ে আছে, মানে কাইন্ড অফ ডার্ক ডিসিশন একটা, সেইটা একটা ইয়ে লাগে। এবং একটা জায়গাতে একটা পার্টিকুলার ঘটনা ঘটে, একটা ইনসিডেন্ট হয়, একটা আইস অ্যাক্স রিলেটেড, বেশ কিছু বলছি না আমি, কিন্তু সেইটা বড্ড উদ্ভট, মানে ওইটা ওই যে ওখানে একটা যে ঘটনাটা ঘটে, ঠিক আছে, আম, সেইটা মানে এক কথা আমি যদি বলে একটা ডেথ ঘটে, সেই ডেথটা বড্ড উইয়ার্ড, মানে রিয়েলিস্টিক নয়। মানে হরর ফিল্মে যেখানে হরর এলিমেন্ট আছে, সেখানে ওই রকম টাইপের একটা ডেথ, সেটা একটু আনরিয়েলিস্টিক লাগে। এবং ঠিক আছে, এবং সেই ডেথটাকে অ্যাকচুয়ালি ইউজ করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে, প্রোটাগনিস্ট যখন ডিসিশনটা নিচ্ছে, সেইটার ডেথটাকেও ইউজ করার চেষ্টা করা হয়েছে। সেইগুলো আমার একটু ইয়ে লেগেছে। তার বাইরে কিন্তু সিনেমাটা খুব ভালো, গায়ে কাঁটা দেবে যদি রাত্রেবেলা আপনারা দেখতে চান। 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, খুব বেশিক্ষণ নয়, গায়ে কিন্তু কাঁটা দেবে। এবং ওই যে বললাম যে অ্যাডভেঞ্চার ভাইবটা আসছে, সেটা কিন্তু আসবে, মানে যথেষ্ট ভালো। এবং সিনেমাটা যেহেতু আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে ঢুকিনি, তাই আমার আরও ভালো লেগেছে। আমি বলবো আপনারা বিনা এক্সপেকটেশন নিয়ে যান, তাহলে আপনাদের হয়তো আরও ভালো লাগতে পারে সিনেমাটা। এই তো হয়ে গেল নন স্পয়লার রিভিউ। আচ্ছা, এইবারে আমি একটু স্পয়লার নিয়ে কথা বলবো। তো যদি আপনাদের সিনেমাটা দেখতে হয়, আপনারা দেখতে চলে যান, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারে। আর যদি দেখা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা থাকুন। এবার আমি একটু স্পয়লার নিয়ে কথা বলবো। স্পয়লার অ্যালার্ট দিয়ে দিলাম। আচ্ছা, তো শুরুতে যখন দেখাচ্ছে যে মহিলারা রাফটিং করছে, এবং রাফটিং করে তারা এক জায়গায় এসে নামছে, এবং সেখানে দেখার চেষ্টা করা হচ্ছে যে মেইন ক্যারেক্টার আমাদের সেরা, তার বন্ধুর সাথে তার হাজব্যান্ডের একটা কাইন্ড অফ এক্সট্রা ম্যারিটাল ইলিসিট অ্যাফেয়ারের একটা এরকম ইন্ডিকেশন দিয়েছে, কিন্তু সেটা খুব হালকা, সেটা খুব অল্প। সেই ব্যাপারটাতে একটু বিল্ড করে আমার মনে হয় করলে ভালো হতো। আচ্ছা, তারপরে সেখান থেকে যখন তারা গাড়ি করে ফিরছে, মেয়েটির জন্মদিন নিয়ে কথাবার্তা হচ্ছে, যেটা পরবর্তীকালে ওরা ইউজ করার চেষ্টা করেছে অ্যাজ আ নাইট মেয়ার, যেটা ভালো ছিল, ঠিক আছে। যে সেই জন্মদিনের পর যখন কথাটা হয়ে যাওয়ার পরে যখন হাজব্যান্ডের সাথে কথা হচ্ছে, এবং সেখানে জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, সে বলছে ভালো, এবং দেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে, সেইটা আমার মনে হলো ওখানটায় যদি একটা কনভারসেশন দেওয়া যেত, ওই এক্সট্রামেন্টাল রিলসের অ্যাফেয়ারটা রিলেটেড যদি একটা কনভারসেশন দেওয়া যেত, তাহলে আরেকটু বিল্ড করা যেত, ঠিক আছে। খুব বেশি সময়ও লাগতো না, কিন্তু আরও একটু বিল্ড হতো। এবং সেইটার মাঝখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেলে জিনিসটা আরও বেশি শকিং হতো। এবং অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি শকিং ছিল, কারণ গাড়িটা যে আসছে সেটা অ্যাজ এ অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি, কিন্তু গাড়ির মাথায় যে পোলসগুলো আছে, এবং ডেথটা যেরকম ফাইনাল ডেস্টিনেশন লেভেলে ব্রুটাল ডেথ হবে, সেটা এক্সপেক্টেড ছিল। তো ওইটা একটা মানে ইন আ ওয়ে একটা জাম্পস্কেয়ার হিসেবে কাজ করে। ওইখানে সিনেমাটা আমাকে সারপ্রাইজ করেছে প্রথম সিনটাতেই, যে এইটা আমি এক্সপেক্ট করিনি একটা হরর ফিল্ম থেকে, যেখানে ফিল্মটা এখন শুরু হয়নি। আচ্ছা, তারপরে তারা যখন দেখানো হচ্ছে 1 বছর পরের ঘটনা, এবং একমাত্র আমাদের মেইন ক্যারেক্টার সে বেঁচে আছে, বাকিরা মারা গেছে। তারপরে দেখানো হচ্ছে তারা বন্ধুরা একসাথে মিট করছে, এবং সেখানে কেভে অ্যাডভেঞ্চারে যাবে, কিন্তু এই এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার রিলেটেড কোনো কথাবার্তা হয় না, ঠিক আছে, কোনো নেই। আর কেভে যাওয়ার পরে তাদের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়, কিন্তু সেই কনফ্রন্টেশনটা খুব বেশি প্লে আউট করে না, সেটা কাইন্ড অফ পয়েন্টলেসই থাকে। আমার বক্তব্য হলো এই কনফ্রন্টেশনটা ইম্পর্টেন্ট ছিল, বিকজ লাস্টে আমাদের মেইন ক্যারেক্টার যে ডিসিশনটা নিচ্ছে সেইটার জন্য, সেটা আমি পরে আসছি। আচ্ছা, তারপরে ধীরে ধীরে যেতে যেতে যখন প্রথমে ক্রিচারটা রিভিল হচ্ছে, ওই জায়গাটা দুর্দান্ত। যে সিনেমাটোগ্রাফিটা যেখানে ক্রল করে যাচ্ছে, ওইটা একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু খুব ব্রিলিয়েন্টলি শ্যুট করা, খুব ভালো। এবং তারপর যখন প্রথম ক্রিচারটা রিভিল হচ্ছে, ওই জায়গাটা দুর্দান্ত ছিল। এবং ওখানে যেখানে জাম্পস্কেয়ারটা যেভাবে ইউজ করা হয়েছে, যে হেডলাইটের আলোয় প্রথমে ক্রিচারটা দেখা যাচ্ছে, এবং তারপরে আমরা ক্যারেক্টারটাকে দেখছি অন্য সামনে থেকে, ঠিক আছে। এবং সেইখানে এক্সপেক্টেড এই যে পিছনে ক্রিচারটা আসবে, কারণ ক্রিচারটা এক্ষুনি আলোতে ছিল, সে গায়েব হয়ে গেল, অন্ধকারে মিলিয়ে গেল, অন্ধকারে সরে গেল। এবং পরবর্তী এক্সপেকটেশন এই যে পিছনে এক্ষুনি ক্রিচারটা আসবে, কিন্তু পিছনে ক্রিচারটা না আসে, বন্ধুটা আসে। ওইটা একটা ভালো জাম্পস্কেয়ার ছিল। আচ্ছা, তারপরে আচ্ছা, তার আগে একটা জিনিস বলতে ভুলে গেলাম, কেভে যাওয়ার আগে একটা রাত্রেবেলা নাইট মেয়ারিশ একটা জাম্পস্কেয়ার আছে, ওইটা ব্রিলিয়ান্ট ছিল, যেখানে মেন ক্যারেক্টার ওটা জানলা দিয়ে দেখছে, জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে আছে, এবং ওই রড ঢোকার সিনটা, শাঁক করে একটা রড এসে ঢুকে যাবে, ওইটা ব্রিলিয়ান্ট, মানে ওইটা খুব আনএক্সপেক্টেড জাম্পস্কেয়ার ছিল একটা, ওটা দারুণ ছিল। কিন্তু ওটা নাইট মেয়ার অবভিয়াসলি, ওটা ভালো ছিল। আচ্ছা, তো এর পরবর্তীতে আসছে হচ্ছে কেভের মধ্যে যাওয়ার সিনটা। বা কেভের মধ্যে যখন
প্রথমে ক্রিচারটি রিভিল হয়, অবভিয়াসলি ডেঞ্জারাস লাগে, সব ঠিক আছে। তারপরে যখন ক্রিচারটা অ্যাটাক করে, একটাকে হলি বলে যে ক্যারেক্টারটি ছিল তার উপর অ্যাটাক করে, এবং দেন জুনো ক্যারেক্টারটা তাকে বাঁচানোর চেষ্টা করে এবং সেই ক্রিচারগুলোকে মারে, আইস অ্যাক্স দিয়ে মারতে থাকে। হলি ডেড হয়ে গেছে, বাট সেই ক্রিচারগুলোকে মেরে ক্রিচারগুলো পালিয়ে যাওয়ার পরে দেখানো হচ্ছে ক্যামেরাটা পিছন থেকে জুনোর দিকে এগোচ্ছে, জুনো ক্যারেক্টারটির দিকে এগোচ্ছে যে এতক্ষণ ক্রিচারদের মারছিল, অর্থাৎ পিছন থেকে কেউ একটা আসছে জুনোর দিকে। ঘুরে জুনো হঠাৎ করে আইসেক্সটা চালিয়ে দেয় এবং আমরা দেখি যে বেথ বলে যে ক্যারেক্টারটি ছিল সে ডেড। আর এটা পয়েন্টটা মানে এটা খুব বোকা ডেটটা ছিল, কারণ বেথের ক্যারেক্টার যদি দেখতেও পায় জুনোকে, সে ডাকছে না কেন? ক্রলারগুলো সাউন্ডের এতে শুনে অ্যাটাক করে, তারা ঠিক দেখতে পায় না, ব্লাইন্ড, কিন্তু সেটা তখন অবধি রিভিল হয়নি। তো সে যাচ্ছে জুনোর দিকে, ডাকছে না, এবং জুনো এক কোপে ঘুরিয়ে জাস্ট মানে ঘুরে দেখেও, মানে সে হাতটা নিয়ে ঘুরিয়েছে এবং কোপে গলায় বসিয়ে দিয়েছে। এবং আমার মনে হলো এটা এই ডেথটা একটু মানে একটুখানি স্টাইলিশ ডেথ করতে গিয়ে আমার মনে হলো এই ডেথটা একটু পয়েন্টলেস ডেথ হয়েছে। যদিও বেথের ক্যারেক্টারটা তখন মরেনি, পরবর্তীকালে সে ইম্পর্টেন্ট একটা জিনিস করেছে। আচ্ছা যাই হোক, তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমাদের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা হয়ে যায়। এইটা আমার পয়েন্টটা খুব একটা পছন্দ নিয়ে, আমরা একসাথে থাকলে তারা বেশি ভালো হতো, কিন্তু ঠিক আছে। আচ্ছা, মেইন ক্যারেক্টার যে সে একদিকে যেমন মানে এমন একটা জায়গাতে আছে যেখানে কঙ্কাল ভর্তি, তো সে সেখানে বুঝতে পারছে যে মানে এখানে ডেড বডিজ ভর্তি আছে, এখানে এই ক্রিচারগুলো আর কি, মানে যে ক্রলার্স যারা আন্ডারগ্রাউন্ডে, তারা এখানে কিছু একটা করে, মানে কিছু একটা করে মানে লোককে মেরে খায়। সেই জায়গাটাতে যে হরর ফাইভটা ক্রিয়েট করা সেটা খুব ব্রিলিয়ান্ট ছিল, এবং ওখানে একটা আগুন জ্বালিয়ে একটা লাল এবং যেহেতু ব্লাডের কালার, তাই জন্য ওই ব্যাপারটা আরও ইমার্সিভ লাগছে এবং আরও ভুতুড়ে লাগছে। তো সেইখানে আমাদের মেইন ক্যারেক্টার বেথকে যখন দেখতে পাচ্ছে এবং বেথ রিভিল করছে যে সেটা তার কাছে ব্রেসলেট, যেটা সে জুনোর গলা থেকে ছিনিয়ে নিয়েছিল, এবং সেই ব্রেসলেটের ওপর সেই লেখা যেটা সেরার হাজব্যান্ড সেরাকে বলতো, যেটা অ্যাকচুয়ালি আগে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। তো বেসিক্যালি ওদের দুজনের মধ্যে একটা এক্সট্রোমেন্টাল অ্যাফেয়ার চলছিল, কিন্তু তাই যদি চলছিল তো সেটাকে এস্টাবলিশ করেনি কেন? কারণ পরবর্তীকালে যখন সেরা ক্যারেক্টারটা ডিসাইড করে জুনোকে বিট্রে করবে এবং জুনোর পায়ে মেরে দেয় জুনোকে ল্যাংড়া করার জন্য, সেইটা আমার খুব পয়েন্টলেস লাগলো যে ওই রকম একটা সিচুয়েশান, যে যতই জুনো তার রাইভাল হোক, পুরো সিনেমা যদি তাদের রাইভালেরই ওই পরিমাণে দেখানো হয়নি, জুনো কিন্তু সেরাকে বাঁচানোর চেষ্টা করছে, এবং সেরা কিন্তু খুব যে জুনোর এগেনস্টে মানে ওকে পছন্দ করেন এরকম কিন্তু নয়। হয়তো হতে পারে সে জানতো না, কিন্তু ওই মোমেন্টে জানলো এবং জেনে সঙ্গে সঙ্গে পায়ে ল্যাংড়া করে দিল। আগের ছোটা করতে পারে, কিন্তু ওইরকম পজিশনে দাঁড়িয়ে ওই জিনিসটা কি খুব লজিক্যাল? মানে একটা অ্যালাই আছে আমার সাথে, ঠিক আছে, আমার একটা বন্ধু আছে যে আমাকে হেল্প করতে পারে, আমি তাকে ল্যাংড়া করে আমি একা চলে যাচ্ছি, ওইটা আমার একটু উদ্ভট লেগেছে। তার বাইরে সব কিছু ঠিকঠাক ছিল, এবং তার আগে একটা সিন ছিল যেখানে ব্লাড পুলের মধ্যে পড়ে যাচ্ছে সেরা ক্যারেক্টারটা, ওই জায়গাটা খুব ভালো ছিল। এবং একটা দুর্দান্ত জায়গা আছে যেখানে ব্লাড পুল থেকে ওঠার পরে একটা পাথরের উপর গিয়ে সে শুয়ে আছে, মানে এটা পাথরের উপরটা গিয়ে সে পড়েছে এবং হাতে মশালটা এবং ক্রিচারটা তার মাথায় এসে তার পিঠে বসে আছে, বসে খুঁজছে। যেহেতু ক্রিচারটা দেখতে পায় না, একমাত্র শুনতে পায়, সে চুপচাপ শুয়ে আছে ওখানে, কিচ্ছু করছে না, এবং তার চোখটা ক্যামেরার দিকে। ওই জায়গাটা ব্রিলিয়ান্ট, মানে ওই চোখটা সে বন্ধ করে থাকতে পারতো, কিন্তু এই চোখটা একদম ক্যামেরার দিকে তাকিয়ে রাখার ওই যে ডিসিশনটা, ওটা ব্রিলিয়ান্ট ছিল, ওটা আমার খুব পছন্দ হয়েছে। তো এইবারে অবভিয়াসলি তারপর সে ক্রিকেটটাকে মারে এবং এই করে সে এক করে বাইরের দিকে এগোতে থাকে। আছে তারপর জুনিয়র ক্যারেক্টার সাথে দেখা হয়, বাকি ক্যারেক্টার সব ডেড হয়ে গেছে ধীরে ধীরে, যদিও লাস্টের ডেথগুলো লাস্টের দুই বোনের ক্যারেক্টার আছে স্যাম অ্যান্ড বেকা, তাদের ডেথগুলো বড্ড তাড়াতাড়ি মানে ঘন ঘন হয়ে গেছে। ওটা ধীরে ধীরে স্পেস আউট করে ডেথগুলো হলে আমাদের বেটার হতো, ঠিক আছে। এবং তারপরে যে ক্রলারদের সামনে যায় এবং জুনো আর সেরার দেখা হয়, জুনোকে পায়ে মেরে দেয় সেরা, এবং তারপরে যা হয় আমরা দেখতে পাই। তার পরবর্তীকালে সেরা চলে যায় হচ্ছে, পালিয়ে যায় হচ্ছে মানে এক্সিটের দিকে, সে যায় না কোথায়, এক্সিট, সে জাস্ট পালায়। এবং তারপরে দেখে যে মানে এক জায়গায় সে আর কি অজ্ঞানে পড়ে যায় এবং আলো আসে এবং চোখটা খোলে, সে চোখটা খুলে দেখে যে আলো দেখা যাচ্ছে, গর্ত, কঙ্কাল এবং একটা ঢালু রাস্তা, সে বেয়ে বেয়ে উঠতে থাকে। এবং সেই জায়গাতে সাইড থেকে একটা শট, একটা ওয়াইড শট আছে যেখানে পুরো স্ক্রিনটা ব্ল্যাক, জাস্ট কঙ্কালের গুলো দেখা যাচ্ছে সাদা সাদা, এবং ওই আলোটা পড়েছে। ওই শটটা এত ব্রিলিয়ান্ট, মানে এরকম একটা লো বাজেট ফিল্ম ওই শটটা এক্সপেক্ট করি না, ওটা খুব ব্রিলিয়ান্ট, মানে কাইন্ড অফ স্টেয়ারওয়ে টু হেভেন এরকম টাইপের, মানে একটা দুর্দান্ত, মানে ডার্কনেসের মধ্যে জাস্ট ওই আলোটা এবং জাস্ট বোনগুলো অ্যাজ এ স্টেয়ার্স,
ওই জায়গাটা মানে আমার দুর্দান্ত লেগেছে। ওইটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ মানে বার্গম্যান টাইপের একটা শট, যদিও মানে অবভিয়াসলি ওরকম সিগনিফিকেন্স নেই, কিন্তু শটটা কাইন্ড অফ ওরকম দেখে মনে হয় যে এটা খুব পোয়েটিক শট। ওই শটটা খুব আমার সুন্দর লেগেছে। আচ্ছা, তারপরে সে বেরোয় এবং বাইরে বেরিয়ে গাড়িতে উঠে পালাতে যায়, গাড়িতে উঠে পালিয়ে গাড়ি রাস্তায় থামিয়ে বমি করে, এবং সেই জায়গাটা ডাচ অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে এটাই পরবর্তীতে আসছি। বমি করে এবং গাড়ির ভেতর মুখ তুলতেই সে জুনোকে দেখে, জুনোর ভূতকে দেখে, এবং সঙ্গে সঙ্গে সে চোখ খোলে এবং আমরা দেখতে পাই যে সে এখনও কেবের ভেতরে, যেখানে সে শুয়েছিল সেখানেই আছে। এবং সম্ভবত সেই কারণেই ডাচ অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, যেহেতু ওই ব্যাপারটা অ্যাকচুয়ালিতে রিয়েল নয়, ফেক। আচ্ছা, তার পরবর্তীতে কেভের ভেতরে আমরা দেখি যে সে তার নিজের মেয়েকে হ্যালুসিনেট করছে এবং জন্মদিনের পুরো ব্যাপারটা হচ্ছে, এবং আমরা জানতে পারি যে সে অ্যাকচুয়ালিতে কেভের ভেতরে এখনও মানে কত নিচে, মানে কোনো আইডিয়া নেই। ওর থেকে হরিফিক আর কিছু হতে পারে না। আচ্ছা, ওই এন্ডিংটা কিন্তু ইউকে এন্ডিং, ইউএসএর সম্ভবত ওই এন্ডিংটা হয়নি। ইউএসএর এন্ডিংটাতে সে পালিয়ে যায় এবং ওই যে জুনোকে ভূতকে দেখে এবং ওখানে এন্ড করে দেওয়া হয়। তারপর যে লাস্টে জাম্পস্কেয়ারটা এসে যে অত বড় একটা ব্যাপার রিভিল হয় যে এই যেটা আমরা দেখলাম এন্ডিং, দ্যাট ইজ ফেক এন্ডিং এবং দিস ইজ দ্য রিয়েল এন্ডিং, এটা আমার ব্রিলিয়েন্ট লেগেছে। এবং আরও ব্রিলিয়েন্ট কেন লেগেছে কারণ আনএক্সপেক্টেড ছিল। আর তার সাথে রিসেন্টলি স্ট্রেঞ্জার থিংস নিয়ে যেটা হচ্ছে, যে স্ট্রেঞ্জার থিংস এপিসোড 8 একটা ফেক এপিসোড ছিল, আর একটা রিয়েল এপিসোড 9 আছে, যেই জন্য কত কথাবার্তা, কত থিওরিস, কত কিছু হয়েছে, সেইটা অ্যাকচুয়ালি রিয়েল হয়নি। এপিসোড 9 আমরা পাইনি, কিন্তু এইটাতে আমার ওই ফিলটা এসছে, মানে লাস্টে ফেক আউট এসকেপটা দিয়ে যখন লাস্টে দেখালো যে না অ্যাকচুয়ালি এসকেপ করে এবং একটা হোপলেস এন্ডিং, এইটা হচ্ছে আমার মনে হয় রিয়েল হরার। তবে যেটা আমি ক্রিটিসাইজ করছিলাম যে জুনোর সাথে তার যে ওই পুরো ব্যাক স্টোরিটা, ওটাকে আরেকটু ডেভেলপ করা উচিত ছিল। তাই নাইট মেয়ারের পার্টটা দুবার দেখানো হয়েছে, 2-3 বার দেখানো হয়েছে। জন্মদিনের, সে মেয়ের জন্মদিনটাকে দেখছে, মানে মেয়েটাকে দেখছে, মেয়েটার কেকটাকে দেখছে, ওইটাকে আরেকটু, ওটা ঠিক আছে, ওটাকে আর খুব বেশি দরকার ছিল না, কিন্তু ওই এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ারের অ্যাঙ্গেলটা একটু এক্সপ্লোর না করলে লাস্টে যে তার ডিসিশনটা একটু বোকা বোকা মনে হয়। বেথের ডেথটা তো খুবই বোকা বোকা আমি বললাম। অবভিয়াসলি ফাইনাল ডেস্টিনেশন থেকে ইন্সপায়ার্ড এগেন এখানেও আছে, যেমন আগের দিন পিরানার ভিডিওটা বলছিলাম, এখানেও ফাইনাল ডেস্টিনেশন থেকে ইন্সপিরেশন অনেক আছে। সব ঠিক আছে, তবে ক্রলার্সের ব্যাপারটা মানে একটু একটু কিছুটা একটু ব্রেড কাম সরিয়ে রাখলে ভালো হতো। অবভিয়াসলি সেই কেভটা আনএক্সপ্লোর কেউ জানে না, কারণ কেউ বেরোতে পারে না, কিন্তু ওই ক্রলার্সদের ব্যাপারটা যদি দেখানো হতো, যে ক্রলার্সরা অ্যাকচুয়ালি মানুষই, মানে যে মানুষের এখানে আগে এসেছিল, মানে তারা এক জায়গাতে একটা ইকুইপমেন্ট খুঁজে পায়, অর্থাৎ আগে লোকে কেভ এক্সপ্লোর করে গেছে। তো এরকম যদি ব্যাপারটা হতো যে ক্রলার্সরা তারা যারা আগে এক্সপ্লোর করেছে কিন্তু তারা বেরোতে পারেনি এবং তারা মাটির তলে ইভলভ হয়ে এখন এরকম হয়ে গেছে, মানে মানুষেরই একটা অন্য ফর্ম, সেইটা যদি হতো সেটাও মানে আরও অন্যরকম হতে পারতো, হরিফিক হতে পারতো, সেটাও ভালো হতে পারতো, কিন্তু সেটা হয়নি। যাই হোক, তো এন্ডিংটা কিন্তু দুর্দান্ত। এন্ডিংটার জন্য আমার সিনেমাটা আরও বেটার লেগেছে। মানে ওই কিছু জায়গাতে সুপারফিশিয়াল যায়, যখন ক্রিচারগুলোকে মেন ক্যারেক্টার এত ইজিলি মেরে দেয়, মানে অনেকগুলোকে সে মারে, সে একসাথে 3-4-5টাকে মেরে দেয় পর, এবং তারপরে ব্লাড পুলের মধ্যে পড়ে যায়, সেখান থেকে বেরিয়ে যায়। তো ওইগুলি একটু সুপারফিশিয়াল লেভেলে যায়, বিকজ বাকি ক্যারেক্টারটা যেখানে বাঁচতে পারছে না, মেন ক্যারেক্টার সেখানে এত কিছু। হ্যাঁ, এবার মেন ক্যারেক্টার যে ট্রমাটা আছে সেটাকে যদি এর সাথে রিলেট করতো, যে কাইন্ড অফ নিজে সে পাস্ট থেকে পালাতে চাইছে, সেইটাকে মানে পাস্টের মনস্টার, সেইটাকে যদি করতো তাহলেও হতো। কিন্তু কোথাও এস্টাবলিশ করা যে মেন ক্যারেক্টার খুব স্ট্রং, বাকি যত স্ট্রং না, এটাগুলো এস্টাবলিশ করা হয়। এখানে সবাই কেভের মধ্যে মানে কেভ এক্সপ্লোর করতে গেছে, সবারই বডি মোটামুটি ভালো স্ট্রেংথ আছে। এটাকে ঝুলে একজন সেই দড়ি লাগিয়ে ইয়ে করেছে, তো তাদের বডিতে স্ট্রেংথ আছে, কিন্তু ডিএড আমাদের মেন ক্যারেক্টারই সব থেকে। যাই হোক, সেগুলো তো সিনেমার সাসপেনশন অফ ডিসবিলিফ কি আর করা যাবে। এবারে এন্ডটা খুবই হোপলেস, কিন্তু এর একটা ডাউন সাইড এই যে পরবর্তীকালে একটা পার্ট 2 এসেছিল, যেখানে এইটারই এক্সপ্লোর করা ছিল যে কেভ থেকে তাকে বার করে নিয়ে যাচ্ছে, সার্চ পার্টি, রেস্কিউ পার্টি এসে বার করে নিয়ে গেছে, কিন্তু তার আর পরবর্তীতে মানে জানে না কী হয়েছে, তাই তাকে আবার ফিরিয়ে এনেছে কেভে। এরকম টাইপের কিছু একটা গল্প আমি উইকিপিডিয়াতে পড়লাম, আমি আর জানি না কী হয়েছে। কিন্তু এই এন্ডিংটা কিন্তু দুর্দান্ত, এবং স্ট্যান্ডার্ড হিসেবে এন্ডিংটা অসাধারণ। এবং এই সিনেমাটি নাকি কনসিডার করা হয় অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া যে ওয়ান অফ দ্য বেস্ট হরার মুভিজ অফ 2000। আমি জানতাম না, আমি জাস্ট দেখলাম উইকিপিডিয়াতে কি ইউকের ফিল্ম, টম হিডলস্টন রেকমেন্ড করলো বলে আমি দেখলাম, এবং অ্যাকচুয়ালি তো যথেষ্ট ভালো। মানে যদি ভালো একটা হরার ফিল্ম দেখতে, আনএক্সপেক্টেড হরার ফিল্ম, লো বাজেট, দেখেই বোঝা যাচ্ছে লো বাজেট, কারণ কাজটা অত বড় না, প্রোডাকশন অত বড় নয়, যথেষ্ট লো বাজেট, সেই হিসেবে কিন্তু যথেষ্ট ভালো ফিল্ম একটা। ভেরি আনএক্সপেক্টেড, নট ভেরি গুড, গুড, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি মানে ভেরি গুড বললে হয়তো বলা যেতে পারে, অনেকের খুবই ভালো লাগবে, কারণ রজার ইবার্ট পপুলার
ক্রিটিক উনি 4 স্টার দিয়েছিলেন, ওনার হায়েস্টই হতো 4 স্টার, উনি এটাকে 4-এ 4 দিয়েছিলেন, তো ওনার পছন্দ হয়েছিল। আমার খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে, কিন্তু বলবো না যে একদম মাস্টারপিস, সেটা বলতে পারবো না, কারণ ওই সুপারফিশিয়াল কিছু অ্যাঙ্গেল বা ওই ব্যাক স্টোরি পার্টগুলোর জন্য। বাট এন্টারটেনিং সিনেমা, এনজয়েবল, হরার পার্টটা কাজ করে যথেষ্ট, কিছু কিছু জাম্প স্কেয়ার আছে, তার বাইরে যখন ক্রিচারটা একবার চলে আসে সেখানে জাম্প স্কেয়ার কিছু দেওয়ার চেষ্টা করা আছে, কিন্তু সেগুলো আমার অত ওয়ার্ক করেনি জাম্প স্কেয়ারগুলো। বাকি যথেষ্ট ভালো সিনেমা, এবং যদি আপনারা দেখতে চান ডেফিনেটলি দেখতে পারেন। যদি স্পয়লার দেখার পরে ইচ্ছা হয় দেখার, তাহলে দেখে নিই, আর যদি দেখে থাকেন এবং স্পয়লার পার্টটা দেখেছেন তাহলে বলুন যে কেমন লাগলো আপনাদের, কারণ আমার কিন্তু ভালো লেগেছে। আমার যদি রেটিং দিতে হয়, আমি লেটার বক্সে আমার অ্যাকাউন্ট আছে, যদি আপনাদের থাকে আপনারা সার্চ করতে পারেন, সুপার হিরো সন্ধ্যাব আমাকে পেয়ে যাবেন। সেখানে আমি রেটিং দিয়েছিলাম এটাকে আউট অফ 3.5 স্টার, 70% আমি এটাকে রেটিং দিয়েছিলাম। 80% দিইনি, কারণ জানি না কেন, বাট আমি 70% দিয়েছিলাম। হয়তো পরবর্তীকালে যদি আবার কোনোদিন রিওয়াচ করি বা আবার কোনোদিন ভেবে দেখি, তাহলে হয়তো 80% আমি করে দিতে পারি, বাট অর্থাৎ 70%। এবং সিনেমাটা আমার ভালো লেগেছে, যথেষ্ট ভালো। কেভ এক্সপ্লোরেশন নিয়ে যে সিনেমা, আরেকটি ভূতের সিনেমা আছে অ্যাজ অফ সোবিলা বলে, সেটাও কাইন্ড অফ আন্ডারগ্রাউন্ড, সেটা ফাউন্ড ফুটের জন্য, সেটা চাইলে দেখতে পারেন, খুব ভালো সিনেমা সেটা। সেটাতেও লাস্টের দিকে গিয়ে জিনিসটা একটু ইলজিক্যাল হয়ে যায়, মেইন ক্যারেক্টার এমন জিনিসপত্র করছে, এত তাড়াতাড়ি এদিক থেকে ওদিকে দৌড়ে যাচ্ছে, সেগুলো একটু ইলজিক্যাল, কিন্তু মানে টিল দেন সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি হরার পার্টটা খুব মানে মিস্টিরিয়াস একটা, যে এটা কী, এটা মানে খুব ইন্ট্রিগিং একটা, ওটা দেখতে পারেন ভালো সিনেমা। আর যদি ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার তখনই করুন যদি দরকার হয়, জোর করে শেয়ার করার দরকার নেই। যদি বন্ধুদের সিনেমা দেখতে ভালো লাগে তাদের সাথে শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্ট করে জানান যে যদি দেখে থাকেন কেমন লাগলো। যদি অন্য কোনো সিনেমা আপনাদের সাজেশনে থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই দেখব।